তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছি জান্নাতি আক্তার জারা। পর্ব সংখ্যা ২৭। এনাফ ইয়ার। তাকবীর ব্যাট হাতে রেখে হাঁটুর ওপর দুহাত ভর দিয়ে মাথা ঝুঁকল। মুখময়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। তাকবীরকে হারাতে পেয়ে আরাত খুশিতে ওপরের দিকে লাফালাফি শুরু করেছে। মিম তিশা চিৎকার দিতে দিতে আরাতের কাছে এসে আরাতের সঙ্গে লাফালাফি শুরু করে। ইয়াহু, আরাত আপু জিতে গেছে। তাকবীর হাঁটুর ওপর ভর দিয়ে মুখ তুলে আরাতের দিকে চাইল। আরাতকে খুশিতে লাফাতে দেখে তাকবীর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে ওঠে। আরাতের দিকে নীরব চোখে চেয়ে সোজা হতে হতে বিড়বিড় করল, কসম বলছি তোমার ওই খিলখিলিয়ে হাসির শব্দ একদম বাজে। তুমি বরং লজ্জা পেয়ে মুচকি হেসো বারবার। আরাত হাসতে হাসতে তাকবীরের দিকে তাকালো। তাকবীরকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরাতের মুখে হাসি মিলিয়ে গেল। হাতের ব্যাট মিমের হাতে দিয়ে এক পা দুপা করে তাকবীরের সামনে এসে দাঁড়ালো। তাকবীর পূর্বের থেকেই কপাল কুঁচকে আরাতের দিকে তাকিয়েছিল। আরাতকে নিজের সামনে দাঁড়াতে দেখে ছোট করে জানতে চাইল, হ্যাপি? তাকবীরের কথায় আরাত হাসি মুখে মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ, হ্যাপি আমি। আরাতকে মাথা ঝাঁকাতে দেখে তাকবীর পুনরায় বলল, একটা কথা বলবো? আরাত হাসি মুখে তাকবীরের দিকে হাত বাড়িয়ে দিয়ে ছোট করে বলল, হ্যাঁ। তাকবীর আরাতের হাতে ব্যাট দিয়ে বলল, মন যা চায় তাই করো, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আরাত তাকবীরের দিকে উত্তর জানার জন্য চেয়ে আছে। তাকবীর নিষ্পলক চোখে আরাতকে দেখছে, মুখে কথা নেই। আরাত তাকবীরকে কিছু বলতে না দেখে অবাক হয়ে জানতে চাইল, বললেন না তো বীর? হুশ। আরাত পুরো কথা শেষ করার আগেই তাকবীর আরাতের কাছাকাছি দাঁড়িয়ে আরাতের ঠোঁটে আঙুল রাখল। আরাতের ঠোঁট কাঁপছে, চোখের পাতা ঘন ঘন উঠানামা করছে। তাকবীর আরাতের চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করে উঠল, তোমার মন চায় না আমাকে ভালোবাসতে? তাকবীর আগের ন্যায় স্বাভাবিকভাবেই জানতে চাইল। আরাত কিছুক্ষণ তাকবীরের দিকে নিস্তব্ধ চোখে চেয়ে নীরবতা পালন করল। উত্তরে কি বলবে জানা নেই। নীরব চোখে তাকবীরকে দেখে চোখ নিচু করে নিল। তাকবীর আরাতকে কিছু বলতে না দেখে আরাতের থেকে চোখ ফিরিয়ে নিয়ে নীরবে জায়গা ত্যাগ করে। আরাতের চোখ তাকবীরের যাওয়ার পথে। জানি না আমার মন কি চায়, শুধু এতটুকু জানি আপনি অনেক কেয়ারিং। আপনার ছোট ছোট কেয়ারগুলো ভালো লাগতে শুরু করেছে। আপনার কথা মেনে চলতে ইচ্ছা করে। আরাত বিড়বিড় করে বলতে বলতে ব্যাট উলট পালট করে দেখতে লাগলো। এতক্ষণে মিমতিশা আরাতের সামনে এসে গলা খাকারি দিচ্ছে। আরাত আর তাকবীরকে কাছাকাছি থেকে দেখে দুজন দুজনের মতো কথা বলছিল, যদিও দূর থেকে তাকবীর আরাতের কথাগুলো শুনতে পায়নি। তাকবীরকে বাড়ির ভেতরে যেতে দেখে দুজন আরাতের সামনে এলো। আরাত নিজের সামনে মিমতিশাকে দাঁড়াতে দেখে ব্যাট মিমের হাতে দিয়ে দুজনকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। দুজন কিছুই বুঝলো না আরাতের এভাবে চলে যাওয়ার মানে। আনাস, আয়রা, হাবিব আশিকার মায়াকে নিয়ে আশিকের বাড়িতে ড্রয়িং রুমে উপস্থিত। আশিক মায়ের বাড়ি থেকে বের হতে হতে আশিক আনাস হাবিবকে ফোন করে সবকিছু শেয়ার করে। হাবিব সবকিছু শোনা মাত্র কাজী অফিসে এসে হাজির হয়ে যায়। আনাস বের হতে যাবে, বিপত্তি বাধে আয়রা। মায়া বাড়ি থেকে আশিকের হাত ধরে বের হয়ে এসেছে শোনার পর থেকে বাহানা ধরে আয়রাও যাবে আনাসের সঙ্গে। রাত বেশি না হলেও এই শীতে বাড়ির কেউ আয়রাকে বের হতে দেবে না। আনাস চায় না আয়রা এই শীতের মধ্যে বাইরে বের হোক, কিন্তু আয়রার জেদের কাছে হার মেনে বাড়ির মানুষদের চোখ ফাঁকি দিয়ে আয়রাকে নিয়ে
যেতে বাধ্য হয়। কাজী অফিসে এসে সবকিছু প্রথম থেকে শোনার সঙ্গে সঙ্গে আনাস প্রথমে তাকবীরকে কল লাগায়। তাকবীরের সঙ্গে কথা বলে রাতে রাতে বিয়ের কাগজ রেডি করে আশিক মায়াকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে। রাত 9:30টায় আশিকের বাড়িতে নতুন বউ নিয়ে উপস্থিত হয়। আশিকের বাবা মা তাজ্জব বনে ছেলের সঙ্গে ছেলের বউকে দেখে। ওনারা ছেলের আবদার পূরণ করতে আগামীকাল মায়াদের বাড়িতে যেতে রাজি হয়েছিল, কিন্তু রাত কেটে ভোর হওয়ার আগেই যে এভাবে ছেলের বউকে দেখতে পারবেন কল্পনার বাহিরে ছিল। আনাস হাবিব মায়ার পরিবারের কথা আশিকের বাবার কাছে তুলে ধরতেই ভদ্রলোক হাসি মুখে মায়াকে নিজের কাছে আগলিয়ে নেয়। মায়ার সেদিকে মন নেই। মায়া আসার পর থেকে পুরো বাড়ির আনাচে কানাচে দেখতে ব্যস্ত। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে রুমগুলো আধুনিকের ধাঁচ লেগে আছে। আশিকের বাবা বড় মাপের বিজনেসম্যান হওয়ার সুবিধার্থে ভদ্রলোকের দেশ বিদেশ চলাচল থেকে চলাচল থাকে অনবরত। কিছু কিছু আসবাবপত্রে লেগে আছে ভিনদেশি ধাঁচ। মায়ের বাবার বাড়িতেও কম নেই, কিন্তু আশিকের বাড়িতে সবকিছু ভিন্ন ধাঁচের আসবাবপত্র। আশিকের মা বাবা মায়াকে বেশ পছন্দ করেছে এবং মেনেও নিয়েছে। প্রথম কয়েক মুহূর্ত এভাবে বিয়ে করার জন্য নাকচ করলেও মায়াকে দেখে আর কোনো বাধা দিলেন না নতুন বউকে ঘরে তুলতে, কিন্তু শর্ত জুড়ে দিলেন আশিককে অন্য কোথাও না, নিজের বিজনেসে হাত লাগাতে হবে। আশিক মানতে নারাজ। সে নিজের বিজনেসে না, আলাদা একাই নিজেকে সাকসেস করবে। কিন্তু আশিকের বাবা ছেলের একঘেয়েমি পছন্দ করলেন না। তিনিও নিজের শর্তে থেকে নড়লেন না। মাঝখান থেকে বাপ বেটার মধ্যে ফেঁসে গেল বাকি সবাই। আনাস হাবিব আশিককে বুঝিয়ে বলল, তুই একমাত্র ছেলে আঙ্কেলের, সবকিছু তোর জন্য, তাহলে অন্য কোথাও জব নেওয়ার মানেই হয় না। অনেক বোঝানোর পর আশিককে বোঝাতে সক্ষম হলো আনাস হাবিব। এতক্ষণে আশিকের মা মুহূর্তের মধ্যেই খাবারের আয়োজন করেছে। নতুন বউকে নিজের পাশে বসিয়ে সবাইকে সঙ্গে নিয়ে ডিনার শেষ করলো। পুনরায় কোলাহল শেষ করে সময় নষ্ট না করে আনাস, আয়রা, হাবিব, আশিক আর মায়াকে নিয়ে আশিকের রুমে ঢুকলো। হঠাৎ ধমকা দমকা হাওয়া এসে মায়ের সবকিছু এলোমেলো করে দিয়ে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ করে দিল। এভাবেই জীবনটাকে গুছাইতে না পারলে হয়তো আশিককে নিজের করে নিতে পারতো না। মায়া আশিকের রুমে এদিক ওদিক তাকিয়ে দেখছে। আয়রা মায়ার সঙ্গে ফিস ফিস করে কিছু নিয়ে আলোচনা করছে আর নিজেরা হাসছে। মায়ার মনে কিছুটা টেনশন, কিছুটা পূর্ণতার খুশি, সব মিলিয়ে আয়রার সঙ্গে হেসে উঠল। দুজনের হাসির শব্দে আশিক বলে উঠল, দোস্ত তোরা তো সবকিছু করলি, আর একটা হেল্প কর ভাই। এই চেয়ারম্যানের মাইয়ারে বল আজকে থেকে আমার সঙ্গে ঝগড়া না করে। তোর বউ তুই সামলা, আমাদের বলছিস কেন? হাবিবের কথায় আশিকে স্বাভাবিক মুখেই বলল, বউ হিসাবে সামলাতে পারবো। যদি একবার চেয়ারম্যানের মাইয়ার রূপে আসে তাহলে তুই একদম জেলে। শালা লুচ্চা, তুই অন্য মেয়ের দিকে তাকাবি আর আসবো আমি আমার রূপে আসবো, মনে যেন থাকে। আশিককে পুরো কথা শেষ করতে না দিয়ে মায়া তেতে উঠে কথাগুলো বলল। আশিক বাদে সবার মুখে হাসি। বিয়ের রাতে দুজন ঝগড়া শুরু করে দিল। মায়ার কথায় আশিক অ্যাটিটিউড নিয়ে বলে উঠল, বিয়ে করেছি আমি, আজকে থেকে সম্মান দিয়ে কথা বলবে। আর অন্য মেয়ে কোথায় তারা, কেমন দেখতে তারা? আমার তো তোমাকে ছাড়া আর কাউকে চোখে পড়ছে না। আশিকের কথায় হাবিব আশিকের ঘাড়ে হাত রেখে বলল, বিয়ে করতে না করতেই অন্ধ হয়ে গেছিস? আয়রা ভাবিকে তোর মেয়ে মনে হয় না? তাদের কথোপকথনে আনাস বিরক্ত হয়ে গেল। আশিক আয়রার দিকে তাকিয়ে বলল, আরে আয়রা তো আমার মেয়ে, মেয়ে কম, ভাবি বেশি লাগে। আশিকের কথায় আয়রা বুঝতে পারল না লজ্জা পাবে নাকি অবাক হবে। আনাস বিরক্ত হয়ে বলে উঠল, অনেক রাত হয়েছে, আমাদের এখন যাওয়া উচিত। আয়রা চলে আসো।
আনাস কথাটা বলে রুম থেকে বড় বড় পা ফেলে বের হয়ে গেল। আনাসকে বের হতে দেখে আয়রা মায়ের কাছে বিদায় নিয়ে বের হয়ে গেল। হাবিব রুম থেকে বের হতে হতে বলল, ফার্স্ট নাইটের জন্য অল দ্য বেস্ট, বাট মান সম্মান বজায় রাখিস দোস্ত। গুড নাইট ভাবি। হাবিব চলে গেল। হাবিবের কথায় মায়ার মনে পড়ে গেল আজকে তাদের ফার্স্ট নাইট। মুহূর্তের মাঝে মায়ের মধ্যে লজ্জাগুলো এসে ভর করলো। আশিক মায়াকে এক নজর দেখে নিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দে মায়া চমকে মাথা তুলে আশিকের দিকে তাকালো। আশিক দরজা বন্ধ করে পেছনে ঘুরে মায়ার দিকে তাকাচ্ছে, তো অন্যদিকে তাকাচ্ছে। বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে। যতই ঝগড়া করুক না কেন বা ফোনে যতই ফ্রি হোক না কেন, আজকে প্রথমবার এক রুমে থাকবে। মনের মধ্যে নার্ভাস কাজ করছে দুজনের। মায়া মাথা নিচু করে হাত কসলাতে লাগলো। আশিক এদিক ওদিক তাকিয়ে নীরবতা ভেঙে বলে উঠল, মন খারাপ? মায়া মাথা নিচু করেই বলল, একটু। আশিক মায়ের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজী অফিসে যাওয়ার আগে দুজন শপিং মলে গিয়ে 2000-এর মধ্যে সিম্পল সাদামাটা একটা শাড়ি কিনে মায়ের বিয়ের জন্য তৈরি হয়। মায়া এক কাপড়ে বাড়ি থেকে বের হয়েছে। আশিক ফোনে মায়ের কান্না শুনতে পেয়ে শুধু বেড সাইড থেকে ওয়ালেট নিয়ে বাড়ি থেকে বের হয়। ওয়ালেটে ছিল মাত্র 2500। সেখান থেকে 2000 টাকার মধ্যে একটা শাড়ি কিনে নিয়ে বিয়ের জন্য রেডি হয়ে যায়। কাজী অফিসে সবকিছু আনাস আর হাবিব ম্যানেজ করে নেয়। আশিক নিজেদের মধ্যে দূরত্ব খুঁজে মায়াকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, হতাশ হওয়ার কিছু নেই মায়া। ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ যায়। মায়া আশিককে জড়িয়ে ধরে মাথা ঝাঁকালো। তবুও মনের মধ্যে টেনশনরা কিরমির করছে। বাবার দিকে না ভেবে নিজের ভালো থাকার জন্য বিয়ে করে নিল। ওদিকে খালেক চেয়ারম্যান, মেয়ের শোকে কি অবস্থা কে জানে। মায়া আশিকের বুকে মাথা রেখে নিজের ভাবনায় মগ্ন ছিল। আশিক মায়াকে হঠাৎ করে বলে উঠল, আজকে আমাদের জীবনে নতুন পথ চলা শুরু। হাসি খুশি দুঃখ কষ্ট সবকিছু দুজন শেয়ার করব। কখনো আমাদের ভালোবাসার মধ্যে কমতি আসতে দিব না, ইনশাল্লাহ। আমি তোমাকে কথা দিলাম তোমাকে এতটা সুখে রাখবো যে তুমি সুখী হয়ে তোমার বাবাকে উঁচু গলায় বলতে পারবে তুমি ভালোবেসে ভুল করনি। আশিকের কথাগুলো মায়া মনোযোগ দিয়ে শুনে আশিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কথা দাও আমাদের যতই ঝগড়া হোক না কেন 1 ঘন্টার মধ্যে দুজন দুজনকে সরি বলবো। মায়ের কথায় আশিকের মনে শয়তানি খেলা করলো। দুষ্টু হেসে মায়ের হাতে হাত রেখে বলল, ওকে, আমরা দিনে যতই ঝগড়া করি না কেন ঘুমানোর আগে এক হব, প্রমিস। আশিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়া আশিকের হাতে থাপ্পড় দিয়ে বলল, লুচ্চা একটা। আশিক শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলে ওঠে, ওকে সরি, মজা করলাম। আর কিছু? মায়া পুনরায় বলে উঠল, হ্যাঁ, ঝগড়া করে কখনো না খেয়ে থাকবো না। দুজন দুজনে সবসময় খেয়াল রাখবো। আশিক সিরিয়াস হয়ে গম্ভীর গলায় মায়ার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সব সময় খেয়াল রাখবো, তুমি জাস্ট রাতে আমার খেয়াল রেখো। মায়া আর কথা বাড়ালো না। আশিককে ছেড়ে দিয়ে ছোট্ট করে বলল, দূরে যাও। আশিক তীক্ষ্ণ গলায় জানতে চাইল, কেন? মায়া কাছাকাছি মায়া আশিকের কথায় মুচকি হেসে বলল, কাছাকাছি থাকলে নায়িকাদের মতো দৌড়ে এসে তোমাকে জড়িয়ে ধরবো কিভাবে? মায়ার কথায় আশিক শব্দ করে হেসে উঠল। তাৎক্ষণিক পিছুপা হয়ে দুহাত মেলে দিয়ে উচ্চস্বরে বলে উঠল, ওকে জানো, কাম অন। মায়া হাসি মুখে দৌড়ে এসে আশিককে জড়িয়ে ধরল। আশিক মায়াকে দুহাতে জড়িয়ে ধরে ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে এক সময় তাল সামলাতে না পেরে ধপাস করে বেডের ওপর পড়ে গেল। একে অপরকে জড়িয়ে ধরে আছে। দুজনের মুখেই লেগে আছে পূর্ণতার হাসি। সেই হাসি মুখেই আশিক মায়ের গলায় মুখ গুজে দিল। আনাস আয়রা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলল না। পুনরায় কলিং বেল বাজাতেই আদিবা তালুকদার নিজের রুম থেকে বের হতে হতে বলল, কে এত রাতে এলো? একা একা বিরক্ত মুখে কথা বলতে বলতে দরজা খুলে দিলেন। আয়রা শাশুড়িকে দরজা খুলতে দেখে মুচকি হাসি এনে বলল, কেমন আছো মামুনি? আদিবা তালুকদার আনাস আয়রাকে একসঙ্গে রাত 12টা নাগাদ
বাড়ির বাইরে থেকে ফিরতে দেখে বেকুব বনে দাঁড়িয়ে রইলেন। আয়রার মুখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে আদিবা তালুকদারের দিকে তাকিয়ে আছে। আনাস মা বউকে পাশ কেটে ভেতরে প্রবেশ করলো। আদিবা তালুকদার এতক্ষণে রাগী গলায় উচ্চস্বরে বললেন, এত রাতে কই থেকে ফিরলি? আর তোরা দুজন বাড়ি থেকে বের হয়েছিস কোন সময়? আর কেনই বা এই শীতে বাহিরে গিয়েছিস? আনাস চুপচাপ ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ল। আয়রা আনাসকে একবার দেখে নিয়ে আদিবা তালুকদারকে বলল, মামুনি, এত প্রশ্ন একসঙ্গে করলে উত্তর দিব কিভাবে? আদিবা তালুকদার রাগী গলায় বললেন, সবকিছু বাদ দে, আগে বলো তুমি এই শীতে বের হয়েছো কেন? আয়রা মাথা নিচু করে নিল। আনাস সোফা থেকে উঠে আয়রাকে পাজা কোল করে নিয়ে নিজের রুমে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, আশিক মায়ের বিয়ে ছিল, আমরা খুব ক্লান্ত, এই বিষয়ে সকালে কথা হবে, আল্লাহ হাফেজ। আয়রা তো লজ্জায় শেষ। ছেলের কাণ্ডে আদিবা তালুকদার আনাসকে নির্লজ্জ বলতে বলতে সদর দরজা লাগালেন। আনাস নিজের রুমে এসে আয়রাকে বিছানায় নামিয়ে দিল। আয়রা আনাসকে রাগী গলায় বলল, মামনির সামনে এভাবে কোলে তুলে নিলেন কেন? আমি এখন মামনির সামনে যাব কিভাবে? আনাস রুমের দরজা লাগাতে লাগাতে বলল, যেতে হবে না। আয়রা আনাসের কথায় মুখ বাঁকালো। আনাস শরীর থেকে ব্লেজার খুলতে খুলতে বলে উঠল, রাফি তো তোকে গিফট দিয়েছিল, বক্স ওপেন করেছিস? আনাসের কথায় আয়রার গিফটের কথা মনে পড়ে গেল। আয়রা আনাসের দিকে চেয়ে মাথা ঝাঁকিয়ে বলল, না, মনে ছিল না। আনাস আয়রার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। আয়রা বিছানা থেকে নামতে যাবে। আনাস বলল, নামতে হবে না, বল কই রেখেছিস? আয়রা আলমারির কথা বলতে আনাস আলমারি থেকে গিফট বক্স বের করে আয়রার সামনে রাখলো। আয়রা আনাসের মুখের দিকে তাকিয়ে আনাস আয়রাকে তাকাতে দেখে হাসি মুখে আয়রার কপালে চুমু রেখে দিয়ে বলল, আমার প্রবলেম নেই, ওপেন কর। আনাস চলে যেতে নিলে আয়রা আনাসের হাতে ধরে আটকে দেয়। আনাস ভ্রুকুচকে আয়রার দিকে তাকাতেই আয়রা বলল, তুমি কই যাও? কোথাও যাব না, এখানেই। আপনি আমার সামনে বসে থাকবেন আর আমি আপনার সামনে বক্স ওপেন করব। আনাস আয়রার কথায় আয়রার বাসায় বসে পড়ল। কেউ একজন যত্ন করে তার জমানো অনুভূতি তোকে দিয়েছে আর তুই ভুলে গেছিস? আয়রা আনাসের চোখে চোখ রেখে বলল, আমার চাই না অন্য কারো অনুভূতি। আনাস আয়রার গালে হাত রেখে বলল, তো কি চাই তোর? আয়রা আনাসের বুকে মাথা রেখে আহ্লাদি গলায় বলল, আমার তোমাকে চাই। আনাস মুখে তৃপ্তির হাসি নিয়ে বলে উঠল, আমি তো প্রথম থেকেই তোর। এবার বক্স ওপেন কর। আয়রা আনাসের বুকে মাথা রেখেই ছোট বক্স খুলতে লাগলো। কি ভালোবাসা, তাই না? যার জন্য যত্ন করে শত শত অনুভূতি ঢেলে দিল, নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে সামান্য গিফটের মধ্যে ঢেলে দিল। বিপরীত মানুষটার কাছে এই অনুভূতি, এই ভালোবাসা কোনো দাম নেই। আয়রা গিফট বক্স খুলতেই একটা ছোট্ট রিং বক্স দেখতে পেল, তার সঙ্গে ছোট্ট একটা চিরকুট। আয়রা প্রথমে চিরকুটটা দেখতে লাগলো, এপাশ ওপাশ করে ছোট লেখাটায় চোখ বোলালো। ভেবেছিলাম চেষ্টা করে যদি পেয়ে যাই, দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার থেকে ব্যর্থ চেষ্টা করলাম, যদি ভাগ্যের চাকা একবার খুলে যায়, এই আশায়। কিন্তু আমি ভুল ছিলাম, তাই তো নিজের হাতে বিষ খেয়ে বাঁচার আর্তনাদ করছি। বক্সে আমার জমানো আমার নিজের ফার্স্ট ইনকাম দিয়ে আপনার জন্য রিং কিনেছিলাম। কি করব বলেন, ভাগ্য ছিল না আমার। তবে আফসোস নেই, আপনি সুখে আছেন, এতে আমি আলহামদুলিল্লাহ। আপনার জিনিস আমার কাছে রেখে দিয়ে নিজের কষ্ট বাড়াতে চাই না। আশা রাখি পছন্দ হবে আর ব্রোকে বলবেন নিজের হাতের রিংটা আপনার আঙুলে পরিয়ে দিতে। সারা জীবন হাসি খুশি থাকবেন। নতুন পথ চলার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আনাস আয়রা দুজনেই চিরকুটে চোখ বুলালো। তাদের কিছুই করার নেই। দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে পুনরায় বক্সটা খুলে দেখতে লাগলো। বক্সের ভেতরে ঝিকমিক করছে ডায়মন্ডের রিং। আয়রা আনাসের মুখের দিকে তাকিয়ে আছে। আনাস রিংটা বের করে আয়রার হাতে পরিয়ে দিয়ে হাতে চুমু রেখে দিল।
আয়রা মুচকি হেসে উঠল। গভীর রাত, আরাত ঘুমের মধ্যে নড়াচড়া করতে ঘুম হালকা হয়ে গেল। কিছুক্ষণ চোখ বন্ধ করে বিছানা ফাঁকা ফাঁকা অনুভব হতে চোখ মেলে তাকালো। ডিম লাইটে নিজের পাশে তাকবীরকে খুঁজে না পেয়ে আরাত বিছানায় উঠে বসে। সামনে তাকাতেই আবছা আলোয় চোখ আটকে গেল। মেঝেতে তাকবীরকে এত রাতে নামাজে দাঁড়িয়েছে। আরাত দু হাতে চোখ ডলে পুনরায় তাকবীরের দিকে তাকালো। না, সত্যি তাকবীর নামাজ আদায় করছে। আরাতের আর বুঝতে অসুবিধা হলো না তাকবীর তাহাজ্জুদ নামাজ আদায় করছে। আরাত পুনরায় চুপচাপ বিছানায় শুয়ে পড়ল, চোখ তাকবীরের দিকে। এভাবেই কেটে গেল প্রায় আধা ঘন্টা। তাকবীর সালাম ফিরে মোনাজাত ধরল। মোনাজাত শেষ করে জায়নামাজ তুলে রেখে তসবিহ গুনতে গুনতে আরাতের সামনে এসে বিছানায় পাশে বসলো। আরাতের চোখ বন্ধ। তাকবীর আরাতের মুখের দিকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে দোয়া পড়ে পুরো মুখমণ্ডল ফু দিল। সঙ্গে সঙ্গে আরাতের চোখের পাতা মিটমিট করে নড়ে উঠল। তাকবীর আরাতকে জেগে থেকে চোখ বন্ধ রাখতে দেখে মুখে মুচকি হাসি ফুটে উঠল। মুচকি হেসে আরাতের মুখের সামনে নিজের মুখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম বেবিজান। রাতের নিস্তব্ধ পরিবেশে তাকবীরের মাধুরী মিশানো কণ্ঠ আরাত না চাইতেও দুর্বল হয়ে উঠল। মনে মনে সালামের উত্তর নিতে ভুলল না। না চাইতেও চোখ মেলে তাকবীরের স্নিগ্ধতা ভরা মুখের দিকে তাকালো। দুজনের মুখেই মিষ্টি হাসি। আরাত নিচু স্বরে বলল, রাগ করেছেন? তাকবীরের মুখে গম্ভীর ফুটে উঠল। ভ্রু কুঁচকে আরাতের কথার মানে জানতে চাইল। রাগ কেন করব? আরাত তাকবীরের থেকে চোখ অন্যদিকে ফেরালো। তাকবীর আরাতের মনোভাব বুঝতে পেয়ে মুচকি হেসে আরাতের কপালে ভালোবাসার পরশ রেখে দিল। আরাত তাকবীরের দিকে অপলক চেয়ে রইল। তাকবীর আরাতকে বিছানা থেকে কোলে উঠাতে উঠাতে বলল, রাগ, অভিমান, অভিযোগ তোমার জন্য। তুমি আমার ওপর রেগে থাকবে, আমি তোমার রাগ ভাঙাবো। তুমি আমার ওপর অভিমান করবে, আমি তোমার মন ভালো করার বাহানা খুঁজব। তুমি আমাকে নিয়ে অভিযোগ জানাবে, আমি মুখ বুজে তোমার অভিযোগ সহ্য করব। এটাই তো সৌন্দর্য। আর তাকবীরের গলা দুহাত ধরে তাকবীরের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে কথাগুলো শুনছে। তাকবীর আরাতকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আরাতের হাতে দিল। আরাত ব্রাশের দিকে তাকিয়ে বলল, আপনি এতটা কেয়ার করেন কেন আমাকে? তাকবীর আরাতের কথা মুচকি হেসে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আরাত কিছুই বুঝল না। তাকবীর যাওয়ার দিকে তাকিয়ে ব্রাশ করতে লাগলো। 3 সেকেন্ডের মাথায় তাকবীর রুম থেকে শীতের শাল এনে আরাতের শরীরে জড়িয়ে দিতে দিতে বলল, নারীর কখনোই পুরুষের মাঝে সৌন্দর্য খুঁজে না। নারী একজন বিশ্বস্ত, চরিত্রবান, যত্নশীল এবং দায়িত্বশীল পুরুষকে খোঁজে। আমি পারফেক্ট হওয়ার ট্রাই করছি। আমার বউয়ের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি। আই নো একটু টাইম লাগবে আমাকে অ্যাকসেপ্ট করতে, তবুও আমি আমার বউয়ের কাছে ইম্পর্ট্যান্ট হতে। আমি চাই আমার বউয়ের কাছে ইম্পর্ট্যান্ট হতে। তুমি আমার দুনিয়া আর আখিরাতের সঙ্গী। তোমাকে যত্ন করা, হেফাজত করে রাখা আমার দায়িত্ব। তাকবীরের কথার মধ্যে চারদিক থেকে ফজরের আজান পড়ে গেল। আজানের মধুময় সুরের সঙ্গে সঙ্গে গ্রামের কুকুরের ডাক ভেসে এলো। তাকবীর সেদিক থেকে মনোযোগ ফিরিয়ে এনে আরাতকে ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে আসতে বলে নিজে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দুজন পাশাপাশি নামাজ আদায় করে মোনাজাত শেষ করে তাকবীর আরাতের কোলে মাথা রেখে আজকে আর আরাতকে বলতে হলো না মাথায় হাত বুলিয়ে দিতে। তাকবীরকে কোলে মাথা রাখতে দেখে আরাত নিজ ইচ্ছায় নরম হাত দিয়ে তাকবীরের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে লাগলো। নরম হাতের ছোঁয়া পেয়ে তাকবীর চোখ বন্ধ করে নেয়। এভাবেই কেটে যাবে বেশ কয়েক মিনিট। তাকবীর আরাতের কোল থেকে মাথা তুলে বলে, চলো বাহিরে যাব। আরাত নাকচ করে বলল, না, বাহিরে অনেক কুয়াশা।
আরে চলো না, এই কুয়াশার ভিড়ে নতুন সকাল, নতুন দিন, নতুন আলো, নতুন আশা দিয়ে শুরু করি আমাদের জীবনের সুন্দরতম অধ্যায়। তাকবীরের কথায় আরাত মুচকি হেসে বলল, সঙ্গে কফি থাকবে? থাকলে মন্দ হয় না। গ্রামের সৌন্দর্য বরাবরই মনোমুগ্ধকর, তার ওপর শীতের মৌসুম, চারিদিকে কুয়াশায় ভরা, দিকে দিকে পাখির কিচিরমিচির আওয়াজ, বাড়ি বাড়ি গরম গরম ভাপা পিঠা, দুধ পিঠা, রাস্তার দুপাশে খেজুর গাছের পাটির পাতিল, সব মিলিয়ে গ্রামের সৌন্দর্যর তুলনা হয় না। তাকবীরের কাছে সবকিছু নতুন। আরাত তাকবীরকে পুরো উঠান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। জবা ফুলের কিছুটা দূরত্বে বড় একটা শিউলি ফুলের গাছ। আরাত তাকবীরকে নিয়ে শিউলি ফুলের গাছের নিচে এলো। তাকবীর গতকাল লক্ষ্য না করলেও আজকে বেশ মনোযোগ দিয়ে দেখছে চারপাশ। শিউলি ফুল গাছের নিচে বড় করে একটা বাঁশের টং বসানো। কুয়াশা ভরা জমিনে শিউলি ফুল ঝরে পড়ে আছে চারপাশ। কুয়াশাতে চারপাশ অন্ধকার দেখা গেলেও সাদা ছোট ছোট শিউলি ফুল গুলো জমিতে মনোমুগ্ধকর হয়ে ঝরে পড়ে আছে। তাকবীর এক অজানা প্রকৃতিকে হারিয়ে যাচ্ছে প্রকৃতিতে হারিয়ে যাচ্ছে। সকালের চারপাশ এত স্নিগ্ধতা, পবিত্রতা লেগে আছে। আরাত শিউলি ফুল নিয়ে ছোট্টবেলায় গল্প বলতে ব্যস্ত। তাকবীর মুগ্ধ হয়ে আরাতের সঙ্গে প্রকৃতি দেখতে ব্যস্ত। তাকবীরকে কফি হাতে নিয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরাত প্রথমবার তাকবীরের হাত নিজ ইচ্ছায় ধরল। আরাতকে হাত ধরতে দেখে তাকবীর নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আরাত তাকবীর হাত ধরে রেখে অন্য হাতে ওড়না দিয়ে কুয়াশায় ভেজা টংটা মুছে দিল। তাকবীর এখনো আরাতের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আছে। আরাত তাকবীরের হাতের কফির কাপটা নিয়ে চঙের ওপর রাখলো। পুনরায় তাকবীরকে মুছিয়ে দেওয়া জায়গাটুকুতে বসিয়ে দিল। তাকবীর যেন একটা রোবট হয়ে আরাতের কাণ্ড দেখছে। আরাত মাটিতে ঝরে পড়া শিউলি ফুলগুলো হাতে খুঁটে নিয়ে চঙের ওপর উঠে দাঁড়ালো। তাকবীরের মাথা ঘুরিয়ে কপাল কুঁচকে আরাতের দিকে তাকাতে আরাত ঠোঁট উল্টে বলল, সামনের দিকে তাকান। তাকবীর বুঝলো না আরাতের কথার মানে। চুপচাপ সামনে তাকাতেই আরাত মুচকি হেসে একটা একটা করে শিউলি ফুল তাকবীরের বাবরির চুলগুলোর মধ্যে গুজে দিতে লাগলো। তাকবীর আরাতের কাণ্ডে অবাক হয়ে তাকালো। আরাতের হাসি মুখ দেখে চুপচাপ বসে থাকলো। শিউলি ফুলের মধুর সুবাস এবং তার নরম সাদা পাপড়ি হৃদয়ে এক ধরনের শীতল প্রশান্তি এনে দেয়। দৃশ্যটা দূর থেকে মনোমুগ্ধকর লাগছে। টঙের ওপর কফির কাপে একটা ফুল পড়ে আছে, এতে যেন কফির কাপের সৌন্দর্য বেড়ে গেছে। রোশনি গতকাল থেকে শুধু একজনের কথাই ভাবনায় আসছে। শুধু মনে হতে লাগছে, আচ্ছা আমি কি মাহিরের সঙ্গে বেশি হার্ড হয়ে কথা বলছি? গতকাল সন্ধ্যার দিকে আরাতের ফোন আসায় রোশনি বেশ বিরক্ত হয়, মনে মনে রাগ লাগে, সবকিছু অসহ্য হয়ে ধরা দেয়। আরাত যখন বারবার ফোন দিতে লাগে, রোশনি ফোন বিছানার ওপর ছুঁড়ে মারে। বিরক্তিতে মাথার চুলগুলো দুহাতে খামচে ধরে, তবুও বিরক্তি কমছে না। শেষ পর্যন্ত রাগের মাথায় দরজার ভেতর থেকে শব্দ করে বন্ধ করে দিয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। রাহিমা সুলতানা ড্রয়িং রুমে বসে মেয়ের রাগ দেখলেন। তিনি লক্ষ্য করেছেন মেয়েটা আর আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে। বেশি কথা বললে তেতে ওঠে, সবসময় মলিন মুখে থাকে। যদিও কানাডা থেকে ফিরে আসার পর আরাতের সঙ্গে থেকে অনেকটা হাসি খুশি মুখে দেখা যায়, কিন্তু মাঝে মধ্যে হঠাৎ মলিন মুখ বা রাগী মুখ। কখন কেমন রিয়্যাক্ট করে ঠিক নেই। আগে এমন ছিল না মেয়েটা। রোশনি বেলকনিতে দাঁড়িয়ে সবকিছু বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবছে, তার জীবনটা কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। একজন হঠাৎই গুছানো জীবন এসে জীবনটা এলোমেলো করে দিল। আরেকজন এলোমেলো জীবন গুছিয়ে দিতে চাচ্ছে। যাকে নিজের করে চেয়েছে তাকে হারালো, আর যাকে নিজের করে চায় না সে বারংবার ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়। রোশনিও তো ভালোবাসার ভিক্ষুক। যদি ভালোবাসার স্বাদটা
না পেত তাহলে আর হয়তো ভালোবাসার জন্য লোভী হতো না। যদিও ফেক ভালোবাসা ছিল, তবুও তো ভালোবাসার মানে শিখিয়ে দিয়েছে। রোশনিও তো ইচ্ছা করে জীবনের একটা সঠিক মানুষ আসুক, সে সবকিছু থেকে আগলিয়ে রাখবে, খুব ভালোবাসবে। সবাই তো বেশ জীবনটা গুছিয়ে নিয়েছে, এ কেমন দোটানায় পড়ে গেল। জীবনটা তার কোনো সলিউশনে মিলছে না। রোশনি ভাবনাগুলো বাদ দিয়ে রাত পেরিয়ে সকালের নিশ্চুপ ভঙ্গিতে খাবার খেয়ে কলেজে চলে এলো। আজকে আর সন্ধ্যার খোঁজ করতে মন চাইলো না। চুপচাপ মাঠ পেরিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। কলেজে প্রবেশ করার পর থেকে অনেকের নজর রোশনির ওপর ছিল। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকজনের নজর রোশনির ওপর পড়লো। সেগুলো তোয়াক্কা না করে চুপচাপ বই বের করে বইয়ের মুখ গুজল রোশনি। কয়েক মিনিট পর সন্ধ্যা এসে রোশনির পাশে বসলো। কেমন আছো আপু? রোশনি বই থেকে চোখ তুলে সন্ধ্যার দিকে তাকালো। মুখে মুখে মেকি হাসি এনে ছোট করে বলল, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এই তো আপু, গতকাল কলেজে আসি নাই, তুমি এসেছিলে? রোশনি সন্ধ্যার দিকে তাকালো। এসেও আসা হয় নাই। রোশনি তো কলেজে ঢুকলেও ক্লাস করেনি। রোশনি ছোট করে সন্ধ্যাকে বলল, আসি নাই। সন্ধ্যা ঠোঁট উল্টে বলে উঠল, ওকে, তাহলে নট আইডিয়া। মীরা তো আসেই। তাহলে নোট আইডিয়া, মীরা তো আসেই। মীরার থেকে সবকিছু ধুরু, আমি বরং ওর কাছে ফোন করে জেনে নিই। সন্ধ্যা ব্যাগ থেকে ফোন বের করে মীরাকে ফোন লাগালো। রোশনি পুনরায় বইয়ে মুখ গুজলো। কিছুক্ষণের মাথায় মীরাকেও ক্লাসে ঢুকতে দেখা গেল। রোশনি, সন্ধ্যা, মীরা কলেজ ছুটি শেষে ক্লাস থেকে বের হয়ে গল্প করতে করতে মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলছে। মীরা সন্ধ্যা গল্প করলেও রোশনির নজর এদিক ওদিক। সন্ধ্যা গল্প করতে করতে বলে, আশিক ভাইয়া আর মায়া আপুর বিয়ে করে নিল। মায়া আপুর বাবা অনেক রেগে আছে। মায়া আপুর ওপর কবে রাগ ভাঙে কে জানে, কিন্তু একটা কথা বুঝি না, বাবা মায়ের যে কি হয় ছেলে মেয়ের ভালোবাসাগুলো মেনে নিতে। হুদাই ভিলেন সেজে মাঝখান থেকে মা বাবা ছেলে মেয়ের দুজনেরই কষ্ট পায়। আমি যখন মা হব, আমার বাচ্চা যদি কোনোদিন এসে বলে আমি এই মেয়েকে লাইক করি, আমি সঙ্গে সঙ্গে বলবো, আরে বাপ, আগে ট্রিট দে, ভিলেনগিরি ন চালাও। সন্ধ্যার হাত পা নাড়াতে নাড়াতে বলল কথাটা, মুখে মিষ্টি হাসি। মীরা সন্ধ্যার কথা বাধা সেজে বলে উঠল, জানো তো, সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। এখন তুমি তোমার মনের কথা শুনছো বা মনে যা ইচ্ছে আসছে বলছো, বা যতটা সহজ বলছো, বাস্তবতা এতটা সহজ না। আমরা আমাদের জায়গা থেকে কত কিছু ভেবে বলে দেই, একদিন আমিও মা হব, সেই দিন ছেলে মেয়েকে কিভাবে বড় করতে হয়, কিভাবে ছেলে মেয়ের আবদার পূরণ করতে হয় দেখিয়ে দিব। আসলে কি তা সম্ভব? একদম না। আজকে আমাদের মা বাবা যেভাবে আমাদের মানুষ করছে, তার পেছনে অনেক গল্প কষ্ট লুকিয়ে থাকে, যা আজকাল জেনারেশনের কাছে অজানা। আচ্ছা, আমরা কখনো মা বাবার পাশে বসে জানতে চেয়েছি, আম্মু তুমি ভালো আছো? আমি তোমার শরীর ঠিক আম্মু তোমার শরীর ঠিক আছে? আব্বু তোমার নতুন কাপড় আছে? আব্বু তোমার কাছে টাকা তো শর্ট, তুমি এ মাস কিভাবে চলাবে? আর আমরা তা করি না। আমাদের ইচ্ছা হইল আম্মুর কাছে এসে বললাম, আম্মু আমার এটা খেতে মন চায়, রান্না করে দিবে? আম্মু কিন্তু অসুস্থ, শরীর নিয়ে আমাদের রান্না করে দেয় কিন্তু প্রকাশ করে না। আজকে আমার নতুন ড্রেস নিতে ইচ্ছা করলো, বাবার কাছে এসে বললাম, বাবা আমাকে এই ড্রেসটা কিনে দাও, আমার খুব পছন্দ হয়েছে। বাবা তখন দেখবে না আমার এই টাকা দিয়ে এই মাসটা নিয়ে যেতে হবে। তখন বাবা কোনো কিছু না ভেবেই আমাদের ইচ্ছা পূরণ করবে। আর আমরা যখন বাবা মা হব, তখন হয়তো এত কষ্ট থাকবে না, কারণ আমাদের বাবা মা আমাদের আগেই কষ্ট করে বাড়ি গাড়ি বানিয়ে দিয়েছে।
আমরা শুধু বাবা মার তৈরি করা বাড়িতে থেকে আমাদের বাচ্চাদের খাওয়াবো, সংসার চালাবো। আমাদের মধ্যে আর তাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি জানো? তারা নিজেদের কষ্ট দিয়ে আমাদেরকে বড় করেছে, আর আমরা শুধু কষ্ট করে আমাদের ছেলে মেয়েদেরকে বড় করব। মীরার এত এত কথা শোনার পর সন্ধ্যা এতক্ষণে কথা বলে উঠল। নিজেদের কষ্ট, আর শুধু কষ্ট। একটাই একটাই তো শব্দ। সন্ধ্যার কথায় মীরা মুচকি হাসল। রোশনির দিকে এক নজর বোলালো। রোশনি এখনো আগের মতো এদিক ওদিক তাকাচ্ছে। মীরা পুনরায় সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, মা বাবা নিজেরা কষ্ট করার পাশাপাশি আমাদের কষ্ট করে বড় করছে। আর শুধু কষ্ট হলো আমরা শুধুই ছেলেমেয়েদের বড় করতে যে কষ্টটা করব। যদি বলো এই আধুনিক যুগে এসে যারা নিজেদের কষ্ট করে বাড়ি গাড়ি করছে তাদের বেলা, হ্যাঁ, তুমি তাদের সঙ্গে 2 মিনিট বসে গল্প করবে, দেখবে মনের কথাগুলো তোমাকে খুব সহজেই বলে দিবে। তাদের কঠিন পথ চলা এতটা সহজ না, কিভাবে চালাচ্ছে তাদের পরিবারকে। হয়েছে, এই শীতে তোমার গলা শুকিয়ে যাবে, অনেক বলে ফেলেছ। মীরা সন্ধ্যার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সন্ধ্যা রোশনির দিকে তাকিয়ে দেখলো রোশনি বাইক পার্কিং এরিয়ার তাকিয়ে এদিক ওদিক দেখছে। সন্ধ্যার চোখ মুখে সূক্ষ্ম ভাঁজ পড়ল। রোশনিকে পরখ করে বলে উঠল, তুমি কি খোঁজো আপু? রোশনি সন্ধ্যার কথা শুনতে পারল না। কলেজের গেটের কাছাকাছি এসে পুনরায় সন্ধ্যা রোশনির হাত ছাকিয়ে বলল, আপু। হ্যাঁ হুঁ, কি হয়েছে বল। রোশনিকে থতমত করতে দেখে সন্ধ্যা পুনরায় বলল, তুমি কি খুঁজতে মগ্ন? আমি তোমাকে কতবার ডাকলাম? রোশনি এবার সন্ধ্যার দিকে তাকালো, তাড়া দিয়ে বলল, অনেক লেট হয়ে গেছে, আল্লাহ হাফেজ। রোশনি সন্ধ্যাকে কথাটা বলে রিক্সা ডেকে রিক্সাতে উঠে চলে গেল। সন্ধ্যা ম্যাম কিছুতেই বুঝলো না। মীরা কিছুতেই বুঝলো না, শুধু অবাক হয়ে চেয়ে রইল। পর মুহূর্তে সন্ধ্যা মীরার থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির পথে চলে গেল। মীরা মাহিরের অপেক্ষায় করছিল। প্রথম প্রথম মাহমুদ ইসলাম মীরাকে কলেজে নিয়ে যাওয়া আসা করলেও কয়েকদিন থেকে মাহির মীরাকে নিয়ে আসে বা নিয়ে যায়। বেশ কয়েক মিনিট গেটের কাছে দাঁড়িয়ে থাকার পর মাহিরকে ফোন লাগালো। ক্লাসের সবাই বের হয়ে যাওয়ার পর মাহির বের হচ্ছে না। আরুষ মাহিরের পাশে বসে আছে। মনে হচ্ছে এটাই তাদের বেডরুম। মনে হয় না ঘন্টা দেড়েকে ছাড়া তারা ক্লাস থেকে বের হবে না। রাফি দুজনকে দেখে কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেল। পার্কিং থেকে বাইক বের করে কলেজ গেট দিয়ে বের হতে যাবে। মীরাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বাইকে ব্রেক কষে মীরা রাফিকে নিজের সামনে দাঁড়াতে দেখে মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। পর মুহূর্তে হাসি মুখে রাফি দেখার আগেই স্বাভাবিক করে নিল। রাফি হাতের ঘড়িতে সময় দেখে নিয়ে গম্ভীর গলায় মীরাকে বলে উঠল, আঙ্কেল আসবে? মীরা মাথা নিচু করে বলল, না। রাফির কপাল কুঁচকে এলো, তাহলে কার জন্য ওয়েট করছো? মীরা চোখ তুলে তাকালো রাফির দিকে। মীরা কখনো আলাদা রাফির সঙ্গে কথা বলেনি। একটু হাঁসফাঁস লাগছে কথা বলতে। তারপরও নিচু স্বরে চোখ নামিয়ে রাফিকে উত্তর করলো, ভাইয়ার সঙ্গে যাব, কিন্তু ভাইয়া ফোন ওঠাচ্ছে না। ভাইয়া কি ব্যস্ত? রাফি মীরার কথায় একবার পেছন ফিরে ক্লাসরুমের দিকে তাকালো। মাহির আরশ এখনো ক্লাসরুমে। রাফির বেশ রাগ লাগছে মাহিরের ওপর। বিড়বিড় করে মাহিরকে কমন সেন্স বলে মীরার উদ্দেশ্যে বলল, বাইকে ওঠো। মীরা অবাক হয়ে রাফির দিকে তাকালো। রাফির কথায় মানে বুঝতে না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাফি মীরাকে বাইকে উঠতে না দেখে বিরক্তিতে শব্দ উচ্চারণ করে পুনরায় বলল, কি প্রবলেম? বাইকে উঠতে বলছি না? রাফির ধমকে মীরা হকচকিয়ে রাফির দিকে তাকালো। রাফিকে চোখ মুখে সূক্ষ্ম ভাঁজ ফেলে নিজের দিকে তাকাতে দেখে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। মস্তিষ্ক বলছে রাফি তোকে লিফট দিতে চাচ্ছে, তাড়াতাড়ি বাইকে উঠে পড়, কিন্তু এভাবে চলে গেলে মাহির ভাইয়া যদি খুঁজে, তাহলে আমি বরং ভাইয়াকে ফোন করে বলে দেই আসতে, তাই ভালো হবে।
মীরা রাফির দিকে তাকিয়ে বলল, আমি ভাইয়াকে ফোন করে বলছি আসতে। এই মেয়ে বেশি বুঝো, বাইকে উঠতে বলছি না, আমি মাহিরকে বলে দিচ্ছি। রাফির ধমকে মীরা তাৎক্ষণিক বাইকে উঠে বসলো। রাফি ফোন বের করে মাহিরকে মেসেজ করে ফোনটা পকেটে ভরে নিয়ে বাইকটা স্টার্ট দিতে দিতে মীরার উদ্দেশ্যে বলল, ধরে বসো। মীরা রাফির এক ঘাড়ে হাত রাখলো। রাফি এক নজর নিজের ঘাড়ে মীরার হাত দেখে নিয়ে বাইক টান দিল। মাহিরকে নিশ্চুপ বসে থাকতে দেখে আরুষ মাহিরকে ডেকে উঠল। আর কতক্ষণ চুপচাপ বসে থাকবে? মাহির আরশের কথায় উত্তর করল না, চুপচাপ মাথা বেঞ্চের সঙ্গে এলিয়ে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। আরশ পুনরায় বলল, তোকে এমন দেবদাস মানাচ্ছে না, নিজের মধ্যে ফিরে আয়। আই নো তুই রোশনিকে ভালোবাসিস, বাট তোর জন্য কলেজে হাজারো মেয়ে ফিদা। রোশনির যে হাজারো সুন্দরী মেয়ে এই কলেজে আছে, যারা তোর জন্য এক হাতে কত শত ওয়েট করছে। জাস্ট একবার একজনকে চুজ করে দেখ, তুই রোশনির চেয়ে বেটার ডিজার্ভ করিস। আরসের কথায় মায়ের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। সোজা হয়ে আরসের কলার চেপে ধরে হিসিয়ে বলল, জাস্ট শাট আপ, অনেক বকে ফেলেছিস, আর না, গেট লস। আরস মাহিরের রাগ দেখে হক চকিয়ে গেল। মাহির রেগে গেলে নিজের মধ্যে থাকে না, মুখে যা আসবে এবং কি হাত চালাতেও ভেদাভেদ করে না। মাহির রাগের মাথায় আরশকে ধাক্কা দিয়ে কলার ছেড়ে দিল। আরশ বেঞ্চের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে নিজেকে সামনে নিল। মাহির পুনরায় বেঞ্চে বসে পড়ল। আরশ আর কথা বলল না, নিজের কলার ঠিক করে নিয়ে মাহিরের পাশে বসলো, কিন্তু কথা বলল না। মাহির মেঝের দিকে চেয়ে থেকে ধীর কণ্ঠে বলে উঠল, আমার কপালে আমার পছন্দের কিচ্ছু নেই, এই জন্য সবকিছুর আশা ছেড়ে দিয়েছি। আমি জাস্ট নিজের ক্যারিয়ারে ফোকাস করব। পুনরায় নীরবতা ঘিরে ধরলো। দুজনেই চুপচাপ। আরশ খেয়াল করলো মাহিরের চোখের কোটায় পানি জমে গেছে। আরশ বেশ অবাক হয়ে দেখলো মাহিরকে। তুই কান্না করছিস? আরশের কথায় উত্তর না দিয়ে সব সময় নিয়ে ধীরে ধীরে গম্ভীর গলায় বলল, যাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে কেন এত ভালোবাসি আমরা আমরা বল যাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে কেন এত ভালোবাসি আমরা বলতে পারবি? আরশ এতক্ষণে মাহিরের ঘাড়ে হাত রাখলো। বিশ্বাস ছাড়িস না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। মাহির মেঝের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো। এভাবে কিছুক্ষণ নীরবতায় কেটে যাওয়ার পর মাহিরের কিছু একটা মনে পড়তে তাড়াহুড়ো হাতে ঘড়িটা দেখতে লাগলো। মুখ থেকে ছোট একটা শব্দ বের হয়ে এলো, শিট। পুনরায় পকেট থেকে ফোন বের করে দেখতে বড় করে নিঃশ্বাস ফেলে বেঞ্চে মাথা এলিয়ে দিল। মাহির মেয়ের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। ফোনটা বের করতে দেখলো রাফির মেসেজ করেছে। মেসেজটা এমন, বেপরোয়াগিরি বন্ধ কর, আমি তোর বোনকে প্রতিদিন লিফট দিতে পারবো না। মাহির মেসেজটা পড়তে বুঝতে পারলো মীরা রাফির সঙ্গে আছে। রাফি নিজের মনে বাইক চালাচ্ছে, মীরার মনে খচখচ করছে রাফিকে কিছু বলার জন্য, বলতে গিয়েও বলছে না। খচখচানির মনে নার্ভাস নিয়ে বলে উঠল, আয়রা আপুকে এখনো মনে পড়ে? মীরার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাফি বাইকের ব্রেক কষে। মীরা রাফির দিকে ঝুঁকে পড়ে নিজেকে সামলে নিল। রাফি রাগী গলায় বলল, বাইক থেকে নামো। মীরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, বুঝতে পারলো আয়রাকে নিয়ে বলাতে রেগে গেছে। মীরা বাইক থেকে কাঁচুমাচু করে বলল, বাড়ি তো এখনো আসে নাই রাফি ভাইয়া। এই মেয়ে, তোমাকে নামতে বলছি না, নামো। মীরা রাফির ধমকে অপমান হলো। মলিন মুখে বাইক থেকে নামার সঙ্গে সঙ্গে রাফি মীরাকে মাঝপথে রেখে বাইক নিয়ে চলে গেল। এতে মীরা আরো বেশি অপমান হলো। যদিও বাড়ির পথ আরো বেশি দূরে না, 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে গেলেই বাড়ি পেয়ে যাবে, তবুও রাফির আচরণ মীরা পছন্দ হলো না। নেমে নামিয়ে দিবে ভালোভাবে বলতে তো মীরা একাই সুন্দর করে নামতো। তার ওপর মীরা নামার সঙ্গে সঙ্গে কিছু না বলে বাইক টান দিয়ে চলে গেল। মীরা রাফির যাওয়ার পথে কিছু পলক তাকিয়ে থেকে নিজের বাড়ির দিকে চলে গেল।